আমাদের পার্টির নেতৃত্ব, কর্মী, সমর্থক, জনগণরা আর দীর্ঘক্ষণ ধরে আমরা এই পথসভার কাজ চালাচ্ছি। সকলকে নমস্কার জানিয়ে আমি কয়েকটা কথা বলছি। অনেকক্ষণ ধরে সভা চলছে, আর গত 2-3 দিন ধরে যেভাবে প্রচন্ড দাবদাহ, দু এক ফোঁটা পড়ছে আর পড়ছে না। আমরা প্রতীক্ষা করছি বৃষ্টি, মনে হচ্ছে কখন বৃষ্টি আসবে, আর তার মধ্যে এতক্ষণ ধরে সভা। কিন্তু আজকে যখন সভা করছি, এই মাত্র একটা ঘটনা ঘটবে। গতকাল থেকে গোটা পশ্চিমবাংলায় একটা গানের লাইন বেড়েছে। আমরা এখনো ভুলিনি যে ইমন, সঙ্গীত শিল্পী ইমন একটা গান গিয়ে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল। তার মধ্যে একটা লাইন ছিল যে আমার মধ্যে খোয়া গেছে একটা চালের উপর, প্রাক্তন সিনেমা গান। কাল রাতে যখন পদাতিক এক্সপ্রেস থেকে পরেশ অধিকারী নিখোঁজ হলো, তখন এই গানটা পাচ্ছিল গোটা বাংলা জুড়ে যে আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের উপর। আর একটু আগে বাগডোগরা বিমানবন্দরে পরেশ অধিকারীকে দেখা গেল, একজন সাংবাদিক লিখেই ফেললো যে একেবারে পদাতিক থেকে বর্ধমান থেকে বাগডোগরা। ঠিক মাননীয়ার যে কবিতা একাডেমিতে কি একটা রিওয়ার্ড পেয়েছে, এপাং ওপাং ঝপাং, ঠিক একেবারে ট্রেন থেকে নেমে গাড়ি হয়ে আবার বিমানবন্দর। এখন নাকি হাজিরা দিতে যাচ্ছে নিজাম প্যাডে, গাড়িটা ঘুরে দিতে পারে। আমরা জানতাম যে অনুব্রত মন্ডল পিজিতে কাটিয়ে তারপর যাবেন, কিন্তু আগে পিজিতেই যাবেন। আমাদের জানা ছিল যে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রীও যাবেন। কালকে যাবেন না আজকে যাবেন, আমরা অপেক্ষা করছিলাম। তো আজকে 211 নম্বর কেবিন, কিনার কোটালের 211 নম্বর কেবিন, উডওয়ার্ড ওয়ার্ডের 211 নম্বর কেবিন পার্থ চট্টোপাধ্যায়ের জন্য গত 2 দিন ধরে বরাদ্দ করা ছিল। উনি আজকে অ্যাডমিট নিয়েছেন। মোটামুটি ঘুরে গেছে হসপিটালে। এবার আমরা জানবো এমন রোগের কথা জানবো যেসব রোগের নাম আমি আপনি কেউ শুনিনি। এরকম রোগ হচ্ছে প্যানিক অ্যাটাক, তারপরে হাজিরা দারুণ ট্যাঙ্ক। আগে সিনেমা এখন একটা লাখ সিনেমা এলাম অপরাজিত, 3টে ছটা মাথা ভাওনা কিনতে। এখন এইরকম টাইম স্পটে তৃণমূলের নেতা মন্ত্রীদের যাওয়া আসা চলছে। সিবিআই দপ্তরে যাচ্ছে না আসছে। এখন অপেক্ষা হচ্ছে যে যাবেন আর ফিরবেন না, জেলে যাবে, এটা কবে হবে এটা দেখা। আর একটা গান শুনেছিলাম নচিকেতা, তার মধ্যে লাইন ছিল সব করে সমস্যার চিৎকার করে বলো চোর চোর চোর। এখন গোটা পশ্চিমবাংলায় প্রত্যেক জায়গায় পাহাড় থেকে মানুষ উঠে মানুষ চিৎকার করে বলছে, সমস্ত করে বলছে চোর চোর চোর। কারণ এখন একটাই স্লোগান, চোর ধরো আর চোরগুলোকে জেলে ফেলো। আমরা পার্থদের শিক্ষামন্ত্রী ছবি দেখছিলাম কয়েকদিন আগে, যে বামপন আমলের শিক্ষামন্ত্রী ছিলেন, একটা বাড়ির সামনে পার্থরে দাঁড়িয়ে রয়েছে। কয়েক মাস আগে মারা গেছেন। পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী ছিলেন সুদর্শন রায়চৌধুরী। ব্যক্তিগতভাবে তার সঙ্গে পরিচয় ছিল, তার বাড়িতে গেছি, দেখেছি তার জীবনযাপন, তার সম্বন্ধে জেনেছি, তার ক্লাসও করেছি অনেকগুলো। আমরা জানি পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী ছিলেন সত্যসাধন চক্রবর্তী, যার লেখা পলিটিক্যাল সায়েন্স বই আমরা 11-12 স্নাতক স্তরে পড়েছি। সত্যসাধন বাবুর লেখা বই আমরা এই সময়কার শিক্ষামন্ত্রীদের চিন্তাম, জানতাম যে শিক্ষামন্ত্রী পার্থদের, শিক্ষামন্ত্রী সুদর্শন বাবু অধ্যাপক, আমরা জানতাম শিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তী, শিক্ষামন্ত্রীদের জানতাম। আর 34 বছরের পরে এই শিক্ষামন্ত্রী এখন মারা গেছেন। পার্থবাবু এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফাইল টেবিলে ফেলে দিয়ে বলেছিলেন সব ফাইলগুলো ওপেন করা হবে, একটা ফাইলও এই শিক্ষামন্ত্রীদের বিরুদ্ধে কিছু ওপেন করতে পারেনি। এরা রয়েছেন পশ্চিমবাংলায়। আর এখন ডাক্তার বসুকে ডাকা শুধু সময়ের অপেক্ষা। এখন আমরা সোশ্যাল মিডিয়া করি, একজন ছবি দিয়েছে যে সুখী পরিবার,
এই সুখী পরিবারের ছবি হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীর পরিবার, সুখী পরিবার। সেখানে কে কে রয়েছে? পরেশ অধিকারী, পরেশ অধিকারীর স্ত্রী, ছেলে মেয়ে, সুখী পরিবারের। বললাম তার ভেতরে একটু কথা আছে। মেয়ে 5 বছর হলো চাকরি করছে, মেয়ে কোনো পরীক্ষা দেয়নি, 77 পেয়েছে, 70 পেয়েছে, তার চাকরি হয়নি, 61 চাকরি হয়েছে। আর একটা ছবি আছে সঙ্গে ছেলে। আমরা তো মেয়ের কথা 2 দিন ধরে শুনছি, আর শুনছিলাম বাবা মেয়ের পদাধিক থেকে নিখোঁজ। আজকে যখন এপার ওপার ঘটনা হয়ে মোটামুটি বিমানবন্দরে পরে তরিকারিতে দেখা গেল তখন মেয়ে নিখোঁজ। আর একটা ছবি দেখলাম ছেলের ছবি, বলছে বিহারের মেডিকেল কলেজে পড়ে আর এখনো বিহারের মেডিকেল কলেজ থেকে পাস করেনি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চাকরি করছে পরে তরিকারির ছেলে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছেন যে বাবা আমলে এরকম অনেক কিছু হতো, বাবা আমলে চিরকুট দিয়ে চাকরি হতো। আমার মনে হয় ওরা একটু স্মৃতিটা ওনার সঙ্গে একটু বিপ্লব করছে। বাবা আমলে চিরকুট আসতো, বাবা আমলে আমাদের অনেকের বাড়িতে চিরকুট আসতো, সেটা আসতো শিক্ষা দপ্তরে এসএসসি পাস করার পরে চিঠি অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতো যে আপনি এই পোস্টের জন্য এলিজিবল হয়েছেন, এটা আপনার চাকরির নিয়োগপত্রের চিঠি, আপনি অমুক জায়গায় দেখা করুন। আর এখন চিরকুট আছে কাঠমানি কোর্টের কাছে। এই কেলেঙ্কারি, এসএসসি কেলেঙ্কারি যখন প্রথম হলো, মদন মিত্র গাড়ির চালকের শাড়ির ছেলে কে চাকরি পেয়েছে উত্তরবঙ্গে, মদন মিত্র গাড়ির চালকের শাড়ির ছেলে, তার চাকরি হয়েছে। উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, তার ছেলের চাকরি হয়েছে। বলল 5 বারের মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক এখনো পাস করেনি, চাকরিটা হয়ে গেছে, চাকরিটা পেয়ে গেছে টেট পরীক্ষায়। তারপর কয়েক বছর তো এই গানটা তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, কয়েক বছর পশ্চিমবাংলায় এসএসসি দেখা নাই রে, টেটের দেখা নাই। এই কদিন আগে বলেছে এসএসসি দেখা, টেটের দেখা। আগে ছিল বলতো পরীক্ষায় ভালো রেজাল্ট করলে পরে ফার্স্ট বেঞ্চে বলতে, খারাপ রেজাল্ট করলে পরে লাস্ট বেঞ্চে বসে। আর আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নেতারা এমন রেজাল্ট করছে, এদের জন্য রোজ ফার্স্ট বেঞ্চ না, লাস্ট বেঞ্চ না, ডিভিশন বেঞ্চ করছে। আর রোজ ডিভিশন বেঞ্চ একটার পর একটা বলছে, রায় দিচ্ছে। আর গোটা পশ্চিমবাংলায় স্বাধীনতার পরে স্বাধীনোত্তর পশ্চিমবাংলায় এত বড় বড় কেলেঙ্কারি হয়। উনি বলছেন বাম আমলে সব কথা ফাঁস করে দেবো, সব আমার জানা আছে, ফাঁস তো করবেন বলেছিলেন। গৌতম দেবকে সিআইডি ডেকেছিল ভবানী ভবনে, আর গৌতম দেবকে যখন সিআইডি ভবানী ভবনে ডেকেছিল, আমরা ভবানী ভবনের বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের প্রত্যয় ছিল, বিশ্বাস ছিল যে গৌতম দেব ভবানী ভবন থেকে হাত নাড়তে নাড়তে বেরিয়ে আসবে, আপনার যে গৌতম দেবকে ধরতে পারবে না। আর তারপরে ভবানী ভবন থেকে হাত নাড়তে নাড়তে বেরিয়েছে। গৌতম দেব বলেছিলেন যে আমি গেলাম, আমি বেরিয়ে এলাম, আমাদের কোন নেতা মন্ত্রীকে আটকাতে পারবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ছোট ছোট ছেলে মেয়ে দিলে পরে প্রত্যেককে জেলে যেতে হবে, প্রত্যেককে জেলে যেতে হবে। পরে অধিকারী পালিয়ে বেড়াচ্ছে, পার্থবাবুর মুখ শুকিয়ে গেছে, অনুব্রত মন্ডল এখন আর চড়াম করে ভাগ বাজানোর কথা, গুরু বাতাসা মূর্তি খাওয়ার কথা বলছে না, আর বলছে না আমি কেষ্ট মন্ডল আমি দেখে নেবো। মোটামুটি আজকেই বেরিয়েছে শোভন চট্টোপাধ্যায়, তিনি বলছিলেন আমি আর কোনো কিছুতেই নেই, আমি শুধু বৈশাখীতেই আছি, না আমি তৃণমূলে না আমি বিজেপিতে, কারণ আমি আর প্রভাবশালী নই। আজকে বেরিয়েছে যে 2018 সালে যখন শোভন চট্টোপাধ্যায় মেয়র ছিলেন, তখন যে দুর্নীতিটা করেছে তার জন্য শোভন চট্টোপাধ্যায়কে হাজিরা দিতে হবে যে আমি কিছুতে নেই, আমি বৈশাখীতেই আছি, আমি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা বৈশাখী নিয়েই ভাবছি। আর ভাবলে হবে না, এবার সিবিআই ভাবতে হবে। ফিরহাদ হাকিম মন্ত্রী, এখন নাকি মন্ত্রিসভার তৃতীয় ব্যক্তি। ফিরহাদ হাকিমের নামের সাথে পৌরসভার কেলেঙ্কারি, নারদ কেলেঙ্কারি। একটা সৌগত রায় এমপি দেখা গেছে মাননীয় অধ্যাপককে কাগজে মুড়ে টাকা দিতে, আর দুষ্টু লোক, সেই দুষ্টু লোক মুকুল যে বিজেপিতে গেছিল আবার এখন তৃণমূলে এসছে, এখন ভ্যানিশ হয়ে গেছে ঠিকই, কদিন
পরে আবার এই দুষ্টু মুকুলকে দেখা যাবে, কারণ অনেকগুলো কেলেঙ্কারি চলে মুকুল শুরু। শতাব্দী রায় সিনেমাটি করতেন, কবিতা লিখতেন, সিনেমাটা কেউ দেখতে যেতাম না, কিন্তু আমরা জানতাম উনি সিনেমাটি শিল্পী। শতাব্দী রায়ের নামটা সারদাতে জড়িয়ে গেছে। শতাব্দী রায় সারদা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হয়ে গেছে। একজন মন্ত্রী নেতা পাবেন না। আমরা আশা করেছিলাম যে এরও তৃণমূল, এইরকম একটা তৃণমূল পশ্চিম বাংলাতে অনেক রাজনৈতিক দল, এটা কেউ বিশ্বাস করে না, সবাই মানে যে বর্তমান ভারতবর্ষের রাজনীতিতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সব রাজনৈতিক দলের সঙ্গে কোথাও না কোথাও গুন্ডা মস্তান ক্রিমিনাল কারণ না কারো যোগাযোগ হয়ে যায়। কিন্তু এইটা তৃণমূল কংগ্রেস দলটাকে না দেখলে আমরা কেউ বিশ্বাস করতাম না। চোর, টাকা, ছেচর, বদমাশ, বাটপার এগুলোকে নিয়ে একটা দল তৈরি হয়েছে, সেই দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা আশা কি করে করেছিলাম এই তৃণমূল কংগ্রেস নৈহাটি পৌরসভার ঐতিহ্য রক্ষা করবে। 2009 সাল 2010 সাল নৈহাটি গলিতে মাইক করছে, অমুক নেতার ছেলে চাকরি হয়ে গেছে, অমুক নেতা নৈহাটি মিউনিসিপালিটি থেকে টাকা খেয়ে ফেলেছে, অমুক নেতা মিউনিসিপালিটি সব টাকা ভাড়া করে দিয়েছে। আর 2022 সাল যে নেতার সম্বন্ধে বলেছিলেন কোন তদন্ত না, সেসব নেতার ছেলে মেয়েরা কেউ চাকরি পায়নি। এখন গলিতে বাজারে ঘাটে লোকে বলছে যে তৃণমূলের পরিচালিত নৈহাটি পৌরসভা এখন চোরেদের আতুর ঘর হয়ে গেছে। রোজ চুরি হচ্ছে, বিয়ে বাড়ি বুকিং হলো, টাকা জমা পড়লো না। ঘাটেতে কলমদা বলছিল, শুনছিলাম ঘাটেতে জাল কাগজ ছাপিয়ে, টিকিট ছাপিয়ে ঘাটের টাকা করলো না, কেউ পাইনি টাকা। ঘাটেতে জাল কাগজ, পার্কেতে স্বপ্নবিধি পার্ক, সেই পার্কের টিকিট তাও নাকি জাল। গঙ্গাধার পার্ক, সেই পার্কের টিকিট তাও নাকি জাল। পৌরসভার মেশিন 1,80,00,000 টাকার মেশিন ট্যাপের দরে বিক্রি করে দেওয়া হচ্ছে। বাকি আছে কি চেয়ারম্যানের ছেলের বউ থেকে শুরু করে চেয়ারম্যানের ছেলে, তৃণমূল কংগ্রেস করে, তৃণমূল কংগ্রেসের আত্মীয় নেতা থেকে শুরু করে শাড়ির ছেলে, অমুকের ভাই, অমুকের ছেলে। পৌরসভায় যে নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তারা তো পেয়েছেন, এখন আমাদের জানতে হবে এই এসএসসি কেটে যা দেখছি কারবানি করতে রমনা, এখন তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভায় এছাড়া যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়েছে কার থেকে কত টাকা নিয়েছে এগুলো দেখতে হবে। ভেবেছিলাম কেউ জানতে পারবে না, ভেবেছিলেন একটু লাইন লাগিয়ে দিলাম সব ঝকঝক ঝলমলে করবে। আমরা বুঝেছিলাম একই রাস্তায় 5বার পিন জ্বালা হচ্ছে, একই রাস্তায় 5বার পিন জ্বালা হচ্ছে, একই রাস্তায় বড় লাইট কি বলে এখন আর কি বলা নেই, এখন আর অন্য ধরনের লাইট, নানান ভাবে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আসলে এদের থিওরিটাই হচ্ছে এলোমেলো করে দেওয়া, লোকে উঠতে খায়। সেদিন এক কাউন্সিলর বলছিল উত্তরবঙ্গে থাকে, বলো আমাকে ধরেছেন রবীন্দ্রনাথের কবিতার ওই লাইনটা মনে আছে যে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে, আমাকে ধরেছেন কিন্তু আমি তো কথা বলতেই পারি যে তুমি মহারানী সাধু হলে আজ আমি আর চোর বটে। যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কনভেনশন থেকে মুখ্যমন্ত্রী বলেন 75-25 যা খাচ্ছেন কথা 75 পাঠিয়ে দেবেন। চিত্তরঞ্জন মিটিং করতে গিয়ে শুনলাম যে কয়লা খনি বেঁচে দিচ্ছে, অবৈধভাবে কয়লা খুলে বেঁচে দিচ্ছে, টাকা করে যায়। রাত্রিবেলা ভাই করলো কাছে দেখুন কয়লা চুরি, গরু চুরি, চাল চুরি, ত্রিপল চুরি অতীতে হয়নি আমি বলবো না, চুরি হয়, সব চুরি মুক্ত ছিল না, তৃণমূলের সব চুরি হচ্ছে এমন না, কিন্তু কয়লা চুরি, চাল চুরি, তেল চুরি, ত্রিপল চুরি, মাটি চুরি, এমনকি শ্মশানকে মরার টাকা চুরি। এই তৃণমূল কংগ্রেস না আসলে এ শিল্প প্রাতিষ্ঠানিক শিল্পে মর্যাদা পেত না। আরে ব্যারাকপুর শিল্পাঞ্চলে নতুন কারখানা হলো তো কি হয়েছে, পশ্চিম বাংলায় নতুন কারখানা হলো তো কি হয়েছে, পশ্চিম বাংলায় দাঁড়িয়ে কয়লা চুরি, গরু চুরি, কাঠ চুরি, বৃষ্টি আসছে হলো আমদানের ছিল, ইয়াসের ছিল। এখন এই সুন্দর অসনি আসবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পিকনিক হয়ে গেল, পিকনিক, কারণ অসনি আসতে পারে আমার শিবল, অসনি আসতে পারে আমার জল, অসনি আসতে পারে আমার বাড়ি তৈরি টাকা। তো বাবুলিয়া গেছি, বাবুলিয়ার ব্লকে ডেপুটেশন দিতে সাহেব দোকানে বসে আছে, একজন বলছে যে আমফান ঘরে বাড়ি ভেঙে যাচ্ছে, টাকা কারা পেয়েছে, টাকা
টাকা পেয়েছে। টাকা পেয়েছে দেখুন, 3 তলা বাড়ি, বাড়িতে ডিস্ট্রিক্ট লাগানো রয়েছে, ওই পঞ্চায়েত প্রধানের আত্মীয়, ও হচ্ছে আমফান ঘরে ঘর ভেঙে যাওয়ার টাকা পেয়ে, আমফানের টাকা, রিয়াসের টাকা, এমনকি আয়লার টাকা যা পরবর্তীকালে পশ্চিমবাংলায় এসছে সুন্দরবনকে পুনর্গঠনের জন্য যার ব্যবহার করার কথা ছিল টাকাগুলো খেয়ে ফেলেছে। মহারা বলছিল না যে ওষুধের দোকান, আরে বাবা ওষুধ বিক্রি করতো কি, পাড়াতে লোকে চিনত না, কিছু করতো না, ভাঙা বাড়ি ছিল, এখন 4 তলা বাড়ির মালিক, স্করপিও বাড়ির মালিক। আমি কয়েকদিন আগে তারাদি কটন সভায় বলছিলাম যে তারাদি পঞ্চায়েতের মেম্বার ছিলেন, মারা গেছে, একটা গাড়িও নেই, স্কুটারও নেই, কিছুই নেই। আর একবার কাউন্সিলর হলে পরেই গাড়ি বাড়ি টাকা স্করপিও কি চাই করে পুরুষ বসে খাবে। এরা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে এই জন্য কাউন্সিলর হওয়ার জন্য নয়, কাউন্সিলরের টিকিট পাওয়ার জন্য মারামারি। দমদমে একজনকে বিয়ে বাড়িতে একজন বলে আমাকে বলছে, আমাদের পরিচিত বলে, আমি এবার দাঁড়িয়েছি, আমিও মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করে বলেছি যে দাদা কত দিলেন, বলে 1 কোটি দিয়েছি। ওরা কাউন্সিলর হওয়ার জন্য 1 কোটি, বলে এটা তো আপনাদের মতো এই ব্যাকওয়ার্ড জায়গা না, আমরা দমদমে থাকি, এখানে রোজ রোজ ফ্ল্যাট হয়, আর রোজ রোজ ফ্ল্যাট মানেই টাকা। এখানে কাউন্সিলর হতে গেলে 1 লক্ষ টাকা নয়, এখানে কাউন্সিলর হতে গেলে তৃণমূলের নেতাকে 1 কোটি টাকা দিতে হবে। তৃণমূল কংগ্রেসের টিকিট বিলি হচ্ছে, 1 কোটি টিকিট বিলি হচ্ছে কাউন্সিলরের জন্য, কয়েক লাখ কয়েক কোটি টাকা দাম হচ্ছে একটা সিটের। এমন এমন লোক তৃণমূলের তার বিরুদ্ধে প্রস্তাব লিখছে, যেমন বসিরহাটের মানুষ পোস্টার লিখেছে যে মাননীয় সাংসদ নুসরাত জাহান নিখোঁজ, তেমন বহু জায়গায় তৃণমূলীরা পোস্টার লিখেছে যে এই কাউন্সিলর পাড়ায় থাকে না। এই কানপুরে একটা ঘটনা হয়েছে, বড় বড় আমরা যখন ছোট ছিলাম বড় অবস্থান ছিল, একদিন দেখলাম পৌরসভার কাউন্সিলর, ওর মধ্যে দেখি পঞ্চায়েতের জেলা পরিষদের মেম্বার। আমি ভিডিও সাহেবকে জিজ্ঞাসা করে বলেছি যে সাহেব পৌরসভায় থাকতো, বলে আপনি ভিডিওটাই বুঝতে পারলেন না, ওটা হয়ে গেছে, ওটা কোন কাউন্সিলর হবে। আর উনি এবার ল প্রতিষ্ঠা করবেন, তাই উনি জেলা পরিষদের মেম্বার হবেন বলে পঞ্চায়েতের নাম তুলে জেলা পরিষদের মেম্বার হয়েছে। আসলে করে কমে দুর্নীতি করে চুরি করে খেতে হবে। এবং আমরা রাস্তায় নেমেছি জেল ভরার জন্য। আর এই জেল ভরার কথা বলতে গেলে যে পুলিশকে চোর ধরার জন্য আপনি দেখতে পাবেন না, আজকে মন্ত্রী হওয়া গেলে যে পুলিশ খুঁজে পায় না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যখন রাস্তায় নেমে চোর ভরো জেল ভরো প্রোগ্রাম দিয়ে রাস্তায় নামছে, তাদের জামা ছিঁড়ে কলা ধরে টেনে হিঁচড়ে পুলিশ নিয়ে যাচ্ছে। আমরা এলাকায় দেখেছি যে মালদায় তৃণমূল কংগ্রেসের নেতা মারতে গেল, পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, চাপ দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা পুলিশের ঘরে ঢুকে পড়েছে, পুলিশের ঘরে টেবিলের তলায়। আর যখন পৌরসভা ভোটে পাড়ায় পাড়ায় বুঝে বুঝে রিলিং হচ্ছে, আপনি পুলিশকে খুঁজে পাবেন না, দেখবেন পুলিশ লুকিয়ে আছে একেবারে থানার টেবিলের তলায়। আর যখনই আপনি তৃণমূল নেতাদের চোর বলতে রাস্তায় নামবেন, এদের চুরির বিরুদ্ধে আপনি স্লোগান তুলবেন, দেখবেন পুলিশ আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনাকে ধরে ধরে। আনিস খান এ রাজ্যে বিচার পায় না, বটুয়ের ঘটনার শরীরে কি হলো কেউ জানে না, কিন্তু আমাদের মনে ভাব লেগেছে যে বটুয়ের প্রথমে খুন হয়ে যাওয়া ভাদু শেখ, যে ছিল পঞ্চায়েতের মেম্বার, ভাদু শেখের বউ বলছে যে আমার বল লুটপাট করতো, লুটপাট করে খেত ঠিকই, কিন্তু আমার বল লুটের ভাগ নিত। আর ভাদু শেখ মারা যাওয়ার পরে আরো কিছু মানুষ জ্বলন্ত দগ্ধ হয়ে গেল, একেবারে মুরগি ওড়ানোর মতন করে তন্দুরি বানিয়ে ফেলা হলো, ওরা গাছের গন্ধে ভক্তি ভাবলো। এমন একটা রাজ্য বক্তুয়ের মানুষরা এখনো জাস্টিস পায়নি। আনিস খানের বাবা জায়গায় জায়গায় ঘুরছে, ওখানেও বিচারের বাণী নীরবে নিয়োগীদের কাছে, কিন্তু শিক্ষা নিয়ে কলকাতা ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ভূমিকা আমরা ফিরে গিয়ে পশ্চিমবাংলায় যেভাবে প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিয়োগীদের কাছে ছিল, আমরা একটু একটু হলেও রাস্তা হারিয়ে ফেলছিলাম। আমরা দেখছি কোথাও কোথাও বিচার বিভাগকে ভূমিকা গ্রহণ করতে হচ্ছে, কিন্তু বিচার বিভাগ ভূমিকা গ্রহণ করলে কি হবে? নরেন্দ্র মোদীকে দুর্গা পূজায় যিনি কুর্তা পাঠান, লাড্ডু পাঠান, পশ্চিম বাংলায় মোহন ভাগবত আসতে পারে, যিনি মিষ্টি দিয়ে অভ্যর্থনা করেন, যিনি চিৎকার করে বলেন যে বিজেপি আমার শত্রু হলেও আরএসএস আমার শত্রু নয়, যিনি হচ্ছেন আরএসএস এর মেধাবী ছাত্রী, দেশ যখন বিক্রি করে দেন নরেন্দ্র মোদী, যিনি প্রতিবাদ করেন না, যার দলের এমপিরা রাজ্যসভা
সবাই যখন এলআইসি বিক্রি হয়ে যায়, রাজ্যসভার বাইরে দাঁড়িয়ে কিরকির খেলে, পাওনারে পাওনা সমান কবিতা নিয়ে আলোচনা করে। আমরা জানি ওই সিবিআই আসবে, সেই কোয়েলিস নেওয়ার গানটার মতন সে আসছে, সে আর আসবে না। সিবিআই আসবে, ছেলে কাজটি যাবে, আবার এই নেতা মন্ত্রীরা অদৃশ্য উপায়ে বেরিয়ে আসবে। আসলে শর্ত হয়েছে দিল্লির লাড্ডুটা নরেন্দ্র মোদী আর পশ্চিম বাংলার লাড্ডুটা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পশ্চিম বাংলায় দাঁড়িয়ে সারদা নারদা শিক্ষা থেকে শুরু করে একের পর এক কেলেঙ্কারি হবে, আর একের পর এক কেলেঙ্কারির সঙ্গে তৃণমূলের নেতা মন্ত্রীরা যুক্ত থাকবে। আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীর ভাইয়ের বউ, লোকে তো মুখ্যমন্ত্রী ভাইয়ের বউকে এখন সোনা বউ বলে ডাকে, সোনা বউ আর করে সোনা সহ ধরা পড়লো। আমরা জানতে পারলাম যে মুখ্যমন্ত্রীর ভাইপোর বউ আছে, সে আবার সোনা সহ ধরা পড়েছে। ভাইপোর বলেন ডাকলো সিবিআই, ভাইপোর ঘুরে আসলো। ভাইপোকে সিবিআই ডাকা, মন্ত্রীদের সিবিআই ডাকা মানে আবার জিনিসটাতে মোদীর কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং। এই দিদি মোদী উভয়ের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। রাস্তায় সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন যে 4 জুন আমরা করোনা দপ্তরের সামনে যাবো। আমরা আজকে থেকে শুরু করেছি গোটা নৈহাটি জুড়ে পৌরসভার এই দুর্নীতির বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে সোচ্চার হওয়ার জন্য আমরা আহ্বান জানাবো। কিন্তু এর শুধু আমাদের একা লড়াই না। 24 সালে যখন দিল্লি থেকে নরেন্দ্র মোদী সরকারটাকে টেনে হিঁচড়ে নামানোর জন্য সমস্ত হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারী মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। পশ্চিমবাংলায় দুর্নীতির পাহাড়, এই দুর্নীতির পাহাড়, এই জগত্তর পাথরটাকেও সরানোর জন্য আমাদের লড়াই করতে হবে। আর মানুষ সবসময় দাঁড়িয়ে এদের আক্রমণের মানুষ আক্রান্ত। তাই আক্রান্ত সমস্ত স্তরের মানুষকে বলছি, রাস্তায় আপনাকে রাস্তায় আসতে হবে। আজকে দাঁড়িয়ে বামপন্থী রাস্তায়, আজকে অন্য অনেক সংগঠন রাস্তায়, আজকে হয়তো রাস্তায়, আজকে হয়তো কোথাও পশ্চিম বাংলায় একটা অংশের মানুষ রাস্তায় নামতে ভয় পাচ্ছে। কারণ রাস্তায় নামতে পারে ওদের যদি অনুষ্ঠানের মতো কথা হয়, রাস্তায় নামতে পারে ওরা যদি আক্রমণের শিকার হয়। আপনাদের সামনে বলবো যে রাস্তায় নামতে পারে অতীতে এই শক্তি বহু আক্রমণ করেছে, কিন্তু সংগ্রামী মানুষের রাস্তায় নামা বন্ধ করতে পারি। এই 11 বছরে 174 জন কংগ্রেস খুন হয়ে গেছে, তারপরে লাল ঝান্ডা প্রতিদিন রাস্তায় রয়েছে। আর এই দুর্নীতির কলকটাকে ছিঁড়ে ফেলে সমস্ত মানুষের সামনে এর আসল রূপটা হাজির করার জন্য লাল ঝান্ডা রাস্তায় থাকবে। আপনাদের কাছে আবেদন যে দিদির বিকল্প মোদী, মোদীর বিকল্প দিদি, এ ভাবনা নয়। ভাবনা হচ্ছে পশ্চিম বাংলার মানুষের জন্য, বিকল্প হচ্ছে পশ্চিম বাংলার মানুষের লড়াইয়ের ঝান্ডা হচ্ছে লাল ঝান্ডা। তাই আপনারা লাল ঝান্ডার ভিতরে চোখগুল হন, লাল ঝান্ডাকে শক্তি যোগান। ওটা দেশে দাঁড়িয়ে এই অন্যায়, অবিচার, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে লাল ঝান্ডায় সরকারের গোলা কাটিয়ে লড়াই করবে। আর সে লড়াই করবে আপনাদের সঙ্গে নিয়ে। একথা বলে সকলকে নমস্কার, অভিবাদন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনসাফ জিন্দাবাদ।